এই যে পাবলিক ডিবেট পার্টির ভিতরে, এটা তো আমরা 24/7 করছি, আমরা নির্দিষ্ট কোনো দিন না, 24/7 বিএনপির প্রতিটা আপনার লিডিং যে লিডারগুলো আছে তারা প্রত্যেক দিন কোনো না কোনো পাবলিক অ্যাফেয়ারে বক্তব্য দিচ্ছে। সুতরাং যারা জনগণ তারা কিন্তু দেখছে যে এই সমস্ত অ্যামং দ্য লিডার্স হু আর দ্য বেস্ট টু বি দ্য মহাসচিব আর পার্টির সেক্রেটারি। যদি তাই হয় তাহলে ফর্মালি কোটা সমস্যা কি? না শোনেন, আমি তো বললাম যে একটা জিনিস শোনেন, আপনি বলছেন যে একটা আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, ইউরোপের উদাহরণ দিচ্ছেন, দক্ষিণ এশিয়ার ভারতের উদাহরণ দিচ্ছেন। দেখেন পলিটিক্সে ইকোনমিক্স একটা ইম্পর্টেন্ট জিনিস। যে দেশের অর্থনৈতিক মন্দা চলে, যে দেশের অর্থনৈতিক ভাইব্রেন্ট ইকোনমিক্স না, সেই দেশের সমাজ ব্যবস্থা মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটিও অত থাকে না, এটা কিন্তু সত্য কথা। এবং যে দেশের স্ট্রাগল এবং মুভমেন্টের মধ্য দিয়ে তার সব কিছু আদায় করতে হয়, আপনার ওয়েস্টার্ন সোসাইটি তা না। সেই 1700 কত সালে আমেরিকান স্বাধীনতা অর্জন করেছে, ইংল্যান্ড কবে স্বাধীনতা, তারপর থেকে তারা একটা স্টেবল সোসাইটিতে রয়েছে, তাই না? তাদের এইসব কারণে হয়নি, ইকোনমিক্স সেখানে একটা বড় কাজ করেছে। আপনি যদি বলেন তাহলে ডিবেট হতে পারে তাদের সোসাইটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি হয়েছে কি আপনার ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য নাকি তাদের সভ্যতা, ভব্যতা, ভদ্রতা, এটা কিন্তু একটা ডিবেট হতে পারে। আমি মনে করি ইকোনমিক স্ট্যাবিলিটির কারণে এই সমস্ত স্ট্যাবিলিটি তাতে আসে। আমাদের সমাজে ইকোনমিক স্ট্যাবিলিটি নেই বিধায় পলিটিক্যাল স্ট্যাবিলিটি হয় না, এবং এই পলিটিক্যাল ডিমান্ডগুলো, জনগণের ডিমান্ডগুলো স্ট্রাগল এবং মুভমেন্টের মাধ্যমে আদায় করতে হয়। সুতরাং আপনি যদি এখন বলেন যে ডেমোক্রেসির কথা বলেন, সেই ডেমোক্রেসি কি রাষ্ট্রে হবে আগে না দলে হবে? যারা মঞ্জু ভাই আগে বললেন যে রাষ্ট্রে হবে আগে না দলে হবে। দলে হলে হচ্ছে কি বটম আপ, দল থেকে দেশে আসবে। আর যদি রাষ্ট্রে হয় তাহলে টপ ডাউন, দেশে হবে তারপরে আপনার দলে হবে। তা আমি মনে করি যে এইভাবে একটা স্ট্রাগল সোসাইটিতে একটা আপনার ইকোনমিক আনস্টেবিলিটি, ইকোনমিক যে ক্রাইসিস যে সোসাইটি থাকে, এই সমস্ত সোসাইটিতে সাধারণত টপ ডাউন পলিসিটাকে মানুষ কার্যকর করে। আমি যে বলছি যে বেনোভলেন্ট ক্যারেক্টারকে, বেনোভলেন্ট ব্যক্তিত্বকে আমাদের দেশের মানুষ ওবে করার একটা প্রবণতা শুধু আমাদের দেশে না, দক্ষিণ এশিয়ায় রয়েছে। আপনার আলোচনা বড় করলে এই সামনে আলোচনা করা যায়। সুতরাং আজকে যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি হয়তো স্পন্টেনিয়াসলি বলছেন, যখন এ গ্রুপ অফ পিপুল কোনো জায়গা বসে বলে যে বাংলাদেশে দলগুলোর মধ্যে ডেমোক্রেসি করতে হবে, অমুক করতে হবে, তখন আমাদের কাছে মতলববাজি মনে হয় এইগুলো। কেন বাংলাদেশের একটা চলমান গণতন্ত্র কখন থমকে দাঁড়ালো? আপনি মনে করেন সেই 2004 সালে যখন সৎ মানুষের খোঁজে একটা প্রজেক্ট বের করেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, যদিও উনি নেতৃত্ব দেননি, বিভিন্ন কুশীলবরা তাকে সামনে দিয়েছিল। তারপরে একটা রাজনৈতিক দল গঠন করেছিল, পরে সেটা মুখ থুবড়ে পড়ল। তারপরে কি হলো? এই সমস্ত যারা এই যে পরিবারতন্ত্র, এই যে সংস্কার, এই যে দলের ডেমোক্রেসি, এই সমস্ত টার্মিনোলজিকে খুব জনপ্রিয় করে তুললো জনগণের কাছে। তুলে কি করলো? 17 বছরে একটা ফ্যাসিবাদকে প্রসব করলো তারা। 17 বছর ব্যাপী আমরা তাদের এই টার্মিনোলজির ফলে যেটা প্রসব হলো সেটাকে মোকাবেলা করছে। কত রক্ত ক্ষয় হলো, কত সংগ্রাম হলো। সেজন্য এখনো আমি বলতে চাই যে এই সমস্ত ভেগ টার্ম, এই সমস্ত কথা, টার্মিনোলজি, লেক্সিকন ব্যবহার করে আমাদের গণতন্ত্রকে, আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। কারণ তারা এই দেশের ইন্টারেস্ট দেখে না, তারা এই দেশটাকে একটা বেজেল স্টেট, একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত করতে চায়। কারণ আপনারা জানেন, আমি প্রথমেই বলেছি, আমাদের এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ভালোভাবে নেয়নি, এবং আমাদের দেশে এই সমস্ত ব্রেন চাইল্ড রয়ে গেছে এবং বিতাড়িত শক্তির অনেক লোক এখনো রয়ে গেছে। তারা এই দেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানানোর জন্য, বেজেল স্টেট বানানোর জন্য তারা বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করে। আপনি উপদেষ্টাদের মধ্যেও দেখবেন অনেকে বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কত বড় বেগ কথা! দেখেন কে বলছে, আবার দেখেন 111-এর কুশীলব, যার নেতৃত্বে 2008 সালের নির্বাচন একদম আপনার মানে একদম ধ্বংস হয়ে গিয়েছিল।
111 একদম নির্বাচন কমিশন। আবার বলছে যে সংস্কার ছাড়া দেশে ভয়াবহ ব্যাপার হবে। কে বলছে? 111 সেই উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আর একজন দেখালাম বলছে যে 57 বছর নাকি আমরা কোনো সংস্কার করিনি। আমি বারবার অনেক টেলিভিশনে বলেছি, পলিটিক্যাল পার্টিগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার না আনতেন, তাহলে তো আপনি একটা এনজিও কর্মী হতেন, আপনি তো মন্ত্রী হতে পারতেন। আর একজন উপদেষ্টা বলছেন কি, যে রাজনৈতিক দলগুলো নাকি তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে হয়রানি করছে। তাহলে আবার দেখেন, আরেকটি দেখেন, ভারত যখন আমাদের, আমি আরেকটা পান্নাবে একটু বলি, ভারত যখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করলো যে রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, কত কথা বললো না, কত অপপ্রচার করলো। আমরা যখন সবাই অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে থাকলাম, তখন উপদেষ্টা পরিষদের একজন বলল যে সমুদ্র হিমাচল, সেই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলা গঠন করতে হয়। তখন তো ভারত মৌকা পেয়েই গেল যে তার দেশের বিরুদ্ধে আমরা অপপ্রচার করলাম। তাহলে এই উপদেষ্টা মহোদয় কার ইন্টারেস্ট রক্ষা করলেন? আমরা একেবারে কার ইন্টারেস্ট রক্ষা করলেন? ভারতের না আমাদের ইন্টারেস্ট রক্ষা করলেন? বরঞ্চ আমাদের বিরুদ্ধে অপপ্রচারটাকে আমরা যে পাবলিক, আমরা যে বিশ্বব্যাপী প্রচার করবো আমাদের বিরুদ্ধে, সেটাকে সে ধামাচাপা দেওয়ার জন্য এই কাজটা, এটা তো মনে হতে পারে।